মহাবিশ্বে এমন এক গ্রহ রয়েছে যেখানে পৃথিবীর মতোই প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু তারা দেখতে পৃথিবীর মানুষ কিংবা কোনো প্রাণীর মতো নয়। তারা তাদের নিজেদের গ্রহে শান্তিতে বসবাস করত, কিন্তু একদিন সেখানে পৃথিবীর মানুষেরা পৌঁছে যায় এবং তাদের গ্রহকে দখল করতে যায়। এরপর তাদের এবং পৃথিবীর মানুষেদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই সব কিছু কীভাবে ঘটল এবং এরপর কি ঘটবে তা জানতে হলে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। গল্পটি শুরু হয় 2129 সালে, যখন পৃথিবী নানাভাবে ধ্বংসের মুখে। এমনকি জনসংখ্যাও 3 গুণ হয়ে গিয়েছিল। খাবার এবং আশ্রয়ের অভাব ছিল। একই সাথে সব ধরনের সম্পদও ফুরিয়ে আসছিল। তবে ট্র্যাভেল বিজ্ঞানের দিক থেকে পৃথিবী তখন বেশ উন্নত ছিল, কিন্তু এই সব ট্র্যাভেল মেশিন চালানোর জন্য প্রচুর পরিমাণে আলোক শক্তির প্রয়োজন হতো। এই কারণে একটি বিশেষ ধরনের ধাতুর ব্যবহার করা হতো, যা পৃথিবীতে পাওয়া যেত না। এটি পাওয়া যেত প্যান্ডোরা নামক একটি গ্রহে। এবার আমরা গল্পের প্রধান চরিত্র জেইক সালিকে দেখি। জেইক তার পা ব্যবহার করতে পারতেন না, হাঁটতে পারতেন না। তবে তিনি সবসময় এমন ছিলেন না। আসলে তিনি একজন সৈনিক ছিলেন। তার টমি সালি নামে একজন যমজ ভাইও ছিল। তিনি তাকে টমি বলে ডাকতেন। টমি একজন বিজ্ঞানী ছিলেন, যিনি একটি কোম্পানিতে কাজ করতেন। এই কোম্পানির কাজ ছিল অন্য গ্রহে গিয়ে সেই বিশেষ ধাতু পৃথিবীতে আনা এবং তা দিয়ে তাদের শক্তি তৈরি করা। কিন্তু একদিন কিছু দুষ্কৃতকারী টাকার জন্য টমিকে খুন করে। এতে তার কোম্পানি টমের ওপর করা তাদের বিপুল বিনিয়োগ হারায়। সেই কোম্পানির কিছু লোক টমের জায়গায় তার ভাই জেইককে ব্যবহার করতে চাইল। আর এই কারণে কোম্পানির কিছু লোক জেইকের কাছে যায় এবং তার ভাইয়ের কথা জানায়। এরপর তাকে আরও বলা হয় যে তাদের কোম্পানি তার ভাইয়ের পেছনে কতটা বিনিয়োগ করেছিল। তাই তিনি যদি যান, তবে টমের জায়গায় তিনি সেখানে যেতে পারবেন, কারণ দুই ভাইয়ের শরীরের কাঠামো এবং ডিএনএর অনেক মিল আছে, যা তাদের কোম্পানির জন্য বেশ লাভজনক। এছাড়া তিনি যদি তাদের সাথে কাজ করেন, তবে তারা তাকে একটি ভালো জীবন ও অর্থ দেবেন। জেইক এতে রাজি হয়ে যান। এরপর আমরা 5 বছর 9 মাস 22 দিন পরের দৃশ্য দেখি, যেখানে জেইক একটি মেশিনের ভেতরে ঘুমের মোডে ছিলেন। আর এই মেশিনে থাকার কারণে এত বছর ধরে তার শরীরে কোনো পরিবর্তন হয়নি। মেশিনে যাওয়ার সময় তার যে বয়স ছিল, সেই একই বয়সেই তিনি ছিলেন। এভাবে তার মতো আরও অনেক সৈনিক ছিল, যাদেরকে পৃথিবী থেকে এখানে আনা হয়েছিল। আসলে তারা কেবল নামেই সৈনিক, তারা আসলে অর্থের লোভে নিজেদের জীবন বাজি রেখে এখানে এসেছিল। যখন সৈনিকরা সেখানে পৌঁছায়, অবতরণের আগে তাদের সিনিয়ররা জানায় যে প্যান্ডোরার বাতাস তাদের জন্য বিপজ্জনক হতে পারে। সেই বাতাসে তারা মারাও যেতে পারে। এই কারণে তাদের মাস্ক পরা উচিত, অন্যথায় তারা অক্সিজেন পাবে না। সেখানকার ঘনত্ব 30% কম ছিল। এবার এখান থেকে জেইক প্যান্ডোরার ইন্ডাকশন রুমে যান, যেখানে আমাদের পরিচয় হয় কর্নেল কুয়ারিচের সাথে। তিনি সেখানে উপস্থিত সব সৈনিককে একটি বক্তৃতা দিচ্ছিলেন। তিনি এখানে এসে বলেন যে তিনি একজন সৈনিক এবং এর আগে তিনি আরও 10টি সামরিক যুদ্ধে ছিলেন, যেখানে একটি আঁচড়ও তার গায়ে লাগেনি। কিন্তু প্যান্ডোরায় আসার সাথে সাথেই তিনি একজন নতুন সৈনিকের মতো আহত হয়েছেন। তিনি বলেন যে তিনি যেমনটি কল্পনা করেছিলেন, জায়গাটি আসলে তেমন নয়। এখানকার আবহাওয়া, প্রকৃতি ও প্রাণী পৃথিবীর থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই তারা যদি বাঁচতে চায়, তবে কর্নেলের কথা মেনে চলতে হবে। তিনি আরও বলেন যে তার কাজ হলো সেই সব সৈনিককে ঠিকমতো পথ দেখিয়ে নিরাপদে ফিরিয়ে আনা। তিনি নিজে একা সবাইকে বাঁচাতে পারবেন না, তাই প্যান্ডোরাতে নিজেদের জীবন বাঁচাতে সবাইকে তার সমর্থন করতে হবে। এখানে জেইকের সাথে নর্মের দেখা হয়। আমরা জানতে পারি যে নর্ম আসলে একজন বিজ্ঞানী এবং তার কাজ হল অ্যাভাটার হয়ে তাদের সাথে ঘুরে বেড়ানো, যেখানে পান্ডোরার মানুষরা থাকে। পান্ডোরার মানুষরা নাভি নামে পরিচিত। অ্যাভাটার তৈরি করা হয় মানুষ এবং নাভি ডিএনএ মিশিয়ে, যা পৃথিবীতে তৈরি করে পান্ডোরায় আনা হয়। এতে বেশ কয়েক $1 মিলিয়ন খরচ হয়।
টমের বদলে জেককে আনার মূল কারণ এটাই ছিল, কারণ তাদের ডিএনএ মিলে গিয়েছিল। এখানে তার সাথে বিজ্ঞানীদের প্রধান গ্রেসের দেখা হয়। গ্রেস আসলে অনেক দিন ধরে নাবিদের সাথে আছে। তিনি নাবিদের লেখাপড়া এবং তার ভাষা বলতে শিখিয়েছিলেন। কিন্তু যখন তিনি জেককে তাদের দলে দেখেন তখন তিনি খুব রেগে যান, কারণ তার একজন বিজ্ঞানী দরকার ছিল, সৈনিক নয়। আর টম ছিল বিজ্ঞানী। জেকের পা ছিল না এবং সেখানে কিভাবে বাঁচতে হয় সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। টম দীর্ঘদিন ধরে এখানে আসার জন্য অনুশীলন করছিল। এ কথা জানতে পেরে গ্রেস খুব মন খারাপ করেন এবং সেখানকার বস পার্কারের কাছে যান এবং তাকে বলেন যে জেককে কেন এখানে আনা হয়েছে, কারণ সে তো বিজ্ঞানী নয়। পার্কার বলেন যে এই মিশনে ইতোমধ্যে অনেক খরচ হয়ে গেছে এবং তাদের প্রধান কাজ হল ধাতু খুঁজে বের করা। এই ধাতুর 1 কিলোগ্রাম আসলে পৃথিবীতে 1 বিলিয়ন রুপির সমান। এই অভিযান, অপারেশন এবং এমনকি বিজ্ঞানীর গবেষণার খরচও সেই ধাতু থেকেই আসছে। তিনি আরও বলেন যে তাদের প্রধান কাজ খনন। এক অর্থে ভালোই হবে যে তাদের সাথে একজন সৈনিক থাকবে যে বিপদ হলে একজন মানুষকে রক্ষা করতে জানে, কারণ এখানকার মানুষ তার কথা বোঝে না। যদিও গ্রেস এর বিরুদ্ধে ছিলেন, তবে পার্কার বোঝানোর পর তিনিও এটি মেনে নেন। पूरा कर लिया। करीब 520 घंटे। बहुत अच्छे, तुम वहाँ पर हो। এরপর জেইকের শরীরে অ্যাভাটারের রূপান্তর শুরু হয়। সেখানে তাকে একটি হাইপার স্লিপের মধ্যে রাখা হয়। এরপর তার মস্তিষ্ককে অ্যাভাটারের মস্তিষ্কের সাথে যুক্ত করা হয়। যখন তাদের মস্তিষ্ক পুরোপুরি যুক্ত হয়ে যায় তখন তিনি জেগে ওঠেন এবং দেখেন যে তার শরীর সম্পূর্ণ নীল হয়ে গেছে। তার আকার মানুষের চেয়ে 3 গুণ বড় হয়ে গেছে। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেন না। সেখানকার বিজ্ঞানীরা তাকে বসতে বলেন, কিন্তু ততক্ষণে জেকের নিজের পা ছিল, যার সাহায্যে তিনি হাঁটতে পারছিলেন। আর এই কারণে তিনি নিজের আনন্দ ধরে রাখতে পারেননি। তাই তিনি দৌড়ে ল্যাব থেকে বাইরে চলে যান। সবাই তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তিনি তার নতুন শক্তির আনন্দে সেখান থেকে বেরিয়ে যান। এটা তার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হচ্ছিল। এখানে আমরা জানতে পারি যে যখন কেউ অ্যাভাটার হয় তখন তার মানুষের শরীর হাইপার স্লিপে থাকে, আর ঠিক যখন সে বাস্তবে জেগে ওঠে তার অ্যাভাটার ঘুমিয়ে পড়ে। এছাড়া আরেকটি বিষয় হলো, যখন কেউ অ্যাভাটার হয় তখন সেই সময়ে যদি কোনো কারণে তার অ্যাভাটার মারা যায় তবে সে বাস্তবেও মারা যায়। এর পাশাপাশি যদি সে বাস্তবে মারা যায় তবে তার অ্যাভাটার মারা যায়। অর্থাৎ অ্যাভাটার অবস্থায় মানুষ ও অ্যাভাটার শরীর দুটোকেই রক্ষা করা জরুরি। একদিন কর্নেল জেককে ডেকে বলেন যে তিনি তার রেকর্ড দেখেছেন, আর এই রেকর্ডের মাধ্যমে তিনি জানেন যে জেক অনেক বড় বড় অভিযান করেছেন, আর এই অভিযানের মাধ্যমেই তিনি তার পা হারিয়েছেন। এখানে কর্নেল তাকে একটি চুক্তি করার প্রস্তাব দেন। জেক জিজ্ঞেস করেন এটি কী ধরনের চুক্তি। তখন কর্নেল তাকে তার পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন যে তারা এত দিন ধরে বিজ্ঞানীদের সাথে তাদের সময় নষ্ট করেছে। তাদের কাছে এত ধাতু আছে যে তারা নিজেরাই জানে না। তাই তিনি চান যে তিনি তাদের সরিয়ে দিয়ে সেখান থেকে সব ধাতু নিয়ে নেবেন। কিন্তু তার জন্য তার জেইকে সাহায্য দরকার, কারণ কর্নেল বিজ্ঞানীদের মন পরিবর্তন করতে পারবেন না। কিন্তু সৈনিক হিসেবে জেইক কর্নেলের কথা বুঝবেন। তিনি তাকে বিজ্ঞানীদের সাথে আরও বেশি মিশে যেতে, তাদের সব কথা বুঝতে, এবং যখনই তারা সেই ধাতুর প্রচুর সন্ধান পাবে তখনই তিনি যেন তাদের সেখান থেকে সরিয়ে দেন, যাতে কর্নেলের লোকেরা সেখানে পৌঁছতে পারে এবং ধাতু খনন করতে পারে। বিনিময়ে জেক তার আসল ঘর ফিরে পাবেন। এ কথা শুনে জেক খুব খুশি হন এবং তার সাথে চুক্তিটি চূড়ান্ত করেন। পরের দিন জেইককে পান্ডোরায় নিয়ে যাওয়া হয়। সেখানকার দৃশ্য ছিল খুবই সুন্দর, যেখানে সব কিছু ছিল একেবারে সবুজ, আর তা দেখতে খুব সুন্দর লাগছিল। পান্ডোরার এই সৌন্দর্য দেখে জেইক অন্য জগতে হারিয়ে যান, আর এরপর তাদের হেলিকপ্টার মাটিতে অবতরণ করে। তখন গ্রেস বলেন যে তারা এখানে এসেছে কিছু মাটির নমুনা নিতে। তারা এখানে এসেছে এখানকার গাছেরা একে অপরের সাথে কিভাবে কথা বলে তা জানার জন্য। তাদের মধ্যে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, এটা তাদের একে অপরের সাথে যুক্ত করে। আর কিভাবে এই গাছটি এটি করে সেটাই বিজ্ঞানীরা জানার চেষ্টা করছিলেন।
যখন তারা সেখান থেকে কিছু নমুনা নিচ্ছিল, জেইক সেই জঙ্গলটি আরও বেশি করে দেখতে চাইলেন। তিনি একটি সুন্দর গাছের কাছে যান এবং সেটি স্পর্শ করার সাথে সাথে সেটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেই প্রজাতির গাছগুলো স্পর্শ করলে বন্ধ হয়ে যায়। কিন্তু এমনটি করে জেইক একটি বড় ভুল করে ফেলেন, কারণ ঠিক তখনই তার সামনে একটি পান্ডোরার গন্ডার চলে আসে। এটি দেখে তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে যান এবং গ্রেসকে জিজ্ঞেস করেন যে এখন তার কি করা উচিত। গ্রেস বলেন যে গন্ডারটি তার কোনো ক্ষতি করবে না, তাকে কেবল সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু গন্ডারটি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন তিনি ভাবেন যে তিনি যদি আক্রমণ না করেন তবে হয়তো গন্ডারটি তাকে আক্রমণ করবে, কিন্তু তবুও তিনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তখন গন্ডারটি তার সামনে এসে নিজে থেকেই ভয়ে পিছিয়ে যায়। এটি দেখে জেইক পেছন দিকে ঘুরে দেখেন যে তার পেছনে একটি পান্ডোরার চিতা দাঁড়িয়ে আছে, যা ছিল আরও অনেক বিপজ্জনক। চিতাটির হাত থেকে বাঁচতে জেইক দৌড়াতে শুরু করেন। তিনি গ্রেসকে জিজ্ঞেস করেন যে এখন তার কি করা উচিত। তখন গ্রেস বলেন যে তাকে যত দ্রুত সম্ভব দৌড়াতে হবে। নিজেকে রক্ষা করার জন্য তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। সেখানকার গাছের নিচে তিনি লুকিয়ে থাকার চেষ্টা করেন, কিন্তু পান্ডোরার চিতারা খুব চালাক হয়। তারা নানাভাবে তাকে আক্রমণ করতে থাকে। যখন জেইক চিতাটিকে গুলি করার চেষ্টা করেন, চিতাটি তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেয়। জেইক কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে সেখানকার একটি জলপ্রপাতের মধ্যে লাফ দেন। এর ফলে তিনি সেই চিতা এবং তার লোকেদের থেকে অনেক দূরে চলে যান। এবার সৈনিক হওয়ায় জেইক জঙ্গলে কিভাবে বাঁচতে হয় তা খুব ভালো করেই জানতেন। আর এর জন্য তিনি প্রথমে আত্মরক্ষার জন্য একটি ভেলা তৈরি করেন, আর এরপর সেখানে রাত কাটানোর জন্য একটি নিরাপদ জায়গা খোঁজেন। সেখানে একজন শিকারী তার ওপর নজর রাখছিলেন, যার নাম ছিল নেইতিরি। তিনি তার দিকে তীর ছুঁড়তেই প্যান্ডোরার পবিত্র আত্মা সেখানে আসে এবং তার তীর থামাতে চেষ্টা করে। এর ফলে নেইতিরি বুঝতে পারেন যে পবিত্র আত্মা জেইককে নির্বাচন করেছে, আর এই কারণেই তিনি তার ধনুক নামিয়ে নেন। ধীরে ধীরে রাত গভীর হয়, আর জেইক নিজেকে রক্ষা করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করেন। ঠিক তখনই তার পেছন থেকে অনেক আওয়াজ আসে। আসলে তা ছিল সেখানকার বন্য কুকুরদের শব্দ। তারা জেইককে সেখানে খুঁজে পাওয়ার সাথে সাথেই তাকে আক্রমণ করার চেষ্টা করে। জেইক প্রথমে তাদের তাড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু এই কাজে তিনি ব্যর্থ হন। এখন সেই কুকুরদের সাথে লড়াই করা ছাড়া তার আর কোনো পথ ছিল না, আর এই কারণেই তিনি একে একে তাদের মারতে থাকেন। ঠিক তখনই একটি বন্য কুকুর তাকে খুব খারাপভাবে আক্রমণ করে। এই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য নেইতিরি সেখানে আসে এবং তারা দুজন মিলে সেখানকার সব কুকুরকে তাড়িয়ে দেয়। আর এই লড়াইয়ে একটি কুকুর খুব খারাপভাবে আহত হয়েছিল। এটা দেখে নেইতিরি তার কষ্ট দূর করার জন্য কুকুরটিকে মেরে ফেলেন, আর তিনি প্রার্থনা করেন যে ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক। জেইক তাকে ধন্যবাদ জানান এবং বলেন যে আজ যদি তিনি না আসতেন তবে জেইক আজ জীবিত থাকতেন না। কথা শুনে নেইতিরি রেগে যান এবং তাকে বলেন যে তিনি যেন তার থেকে দূরে থাকেন এবং তার সাথে কথা না বলেন। এইসব তার জন্যই হয়েছে, আর জেইক যদি এখানে না আসতেন তবে নিষ্পাপ প্রাণীটির জীবন যেত না। জেইক এখানে রেগে যান। তিনি বলেন যে তিনি যদি সেই কুকুরটির জন্য এত চিন্তা করেন তবে তিনি জেইককে কেন সাহায্য করলেন। উত্তরে নেইতিরি বলেন যে পবিত্র আত্মা তাকে নির্বাচন করেছে, আর এই কারণেই তিনি সাহায্য করতে বাধ্য হয়েছেন। কিছুক্ষণ পরেই সেখানে অনেক পবিত্র আত্মা আসে এবং তারা জেইকের শরীরের উপর বসে তার আঘাতগুলি নিরাময় করে দেয়। এটি দেখে দুজনেই বেশ অবাক হন। এবার নেইতিরি সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু জেইক তার সাথে যেতে চাইলেন। জেইক যখন তাকে অনুসরণ করছিলেন, ঠিক তখনই ওমাটিকায়া গোত্রী সদস্যরা তাদের সামনে আসে। তারা জেইককে নিজেদের দেখান এবং জিজ্ঞেস করেন যে তিনি কে, এবং বলেন যে তাকে যত দ্রুত সম্ভব তাদের প্রধানের সামনে হাজির করতে হবে। আর এরপর তারা তাকে হাত বাঁধা অবস্থায় তাদের প্রধানের কাছে নিয়ে যান। তাদের প্রধানের নাম ছিল এইতুকান। তার স্ত্রী সে জায়গার রানী, তার নাম মোয়াত। তারা দুজনেই জেইককে জিজ্ঞেস করেন যে তার উদ্দেশ্য কী, কেন তিনি এখানে এসেছেন। তিনি বলেন যে আসমানের লোকেদের এখানে আসা নিষেধ। তখন সেখানকার রানী বলেন যে এর আগে গ্রেস নামে একজন এখানে এসেছিলেন, যিনি তাদের পড়িয়েছেন এবং আসমানের লোকেদের ভাষা শিখিয়েছেন। কিন্তু এমন কিছু লোক আছে যারা নাভিদের ক্ষতি করতে চায়। তারা তাদের উপর গুলি চালায়, এর পাশাপাশি প্রকৃতিরও ক্ষতি হয়। এমনকি তারা এখান থেকে তাদের ধাতুও চুরি করে। তাই তারা এখানে জেইককে জিজ্ঞেস করেন যে তিনি কি এর জন্যও এসেছেন।
জেক তাদের বলেন যে না, তিনি তাদের একজন হতে চান। তিনি তাদের ভাষা শিখতে চান, তিনি তাদের শিকার পদ্ধতি শিখতে চান। প্রথমে তারা এতে রাজি হচ্ছিলেন না। পরে যখন তারা জানতে পারেন যে জেককে পবিত্র আত্মা নির্বাচন করেছে, তখন তারা এতে রাজি হন এবং সিদ্ধান্ত নেন যে তারা তাকে তাদের মতো করে প্রশিক্ষণ দেবেন। একজন নাভির যা কিছু শেখা উচিত তারা তাকে সব কিছু শেখাবেন। আর এই কারণে তারা নাইতিরিকে ডাকেন এবং তাকে বলেন যে আজ থেকে জেককে নাভি বানানো তার দায়িত্ব। প্রথমে তিনি তাকে তাদের পোশাক পরতে দেন। এরপর তিনি তাকে তাদের মতো করে রাতের খাবার খাওয়ান। খাওয়ার পর তারা সবাই এসে গাছের পাতার উপর ঘুমায়। আর এরপর যখন জেক ঘুমিয়ে পড়েন, সেই মুহূর্তে তিনি তার মানুষের শরীরে জেগে ওঠেন। এদিকে এখানে সবাই তাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন। তিনি জেগে ওঠেন এবং সবাই জিজ্ঞেস করেন যে তিনি এখনও কিভাবে বেঁচে আছেন, কারণ কোনো মানুষ 6 ঘন্টার বেশি সেখানে থাকতে পারে না। জেক তাদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং বলেন যে এখন তিনি নাভিদের একজন হতে চলেছেন। এমনকি সেখানকার রাজা এবং রানীও তাকে অনুমতি দিয়েছেন যে তিনি এখন সেখানকার ভাষা, কাজ এবং শিকার পদ্ধতি শিখতে পারবেন। এই কথা শুনে তাদের দলের সবাই খুব খুশি হন। অন্যদিকে কর্নেল তাকে ফোন করে মনে করিয়ে দেন যে তার উদ্দেশ্য সেই নাভিদের সাথে মিশে যাওয়া নয়, বরং তার কাজ হল তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করা। কর্নেল আরও বলেন যে তাকে এখনও সেই গাছটি খালি করতে বাধ্য করতে হবে যেখানে নাভিরা থাকে, কারণ কর্নেলের লোকেরা সেখানে খনন কাজ শুরু করতে যাচ্ছিল। তিনি বলেন, নাভিরা, তারা যদি তাদের কথা না শোনে তবে তাদের কাছে আরেকটি উপায় আছে, যেখানে তারা তাদের থামান এবং বলেন যে তিনি এখন নাভিদের একজন হতে চলেছেন। তারা তাকে সেখানকার নিয়ম শেখাচ্ছেন। তিনি তাদের বলেন যে তিনি সেখান থেকে তাদের বিশ্বাস অর্জন করবেন এবং এমন একটি সময় আসবে যখন সবাই তাকে অনেক বিশ্বাস করবে এবং তার কথা মানবে। আর এই কাজের জন্য জেক কিছু সময় চান, যাতে তাদের নাভিদের হত্যা করতে না হয়। আর এই উদ্দেশ্যে জেক প্রতিদিন তাদের সাথে মিশে যেতে থাকেন এবং তখন থেকেই নতুন নতুন জিনিস শিখতে থাকেন। কিভাবে শিকার করতে হয়, সেই সব গাছে কিভাবে ঝুলে থাকতে হয়, যে গাছগুলো খুব বড় হয় সেখানকার খাবার কিভাবে খেতে হয়, কিভাবে তাদের সাথে কথা বলতে হয়। ধীরে ধীরে তার পা শক্তিশালী হতে থাকে। প্রতিদিন তিনি কোনো উঁচু জায়গা স্পর্শ করেন, আর এরপর নেইতিরি তাকে ঘোড়ায় চড়ার জন্য নিয়ে যান। তিনি বলেন যে নাভি হতে হলে তাদের সেখানকার বিশেষ ঘোড়ায় চড়তে হবে। তিনি বলেন তাকে শুধু ঘোড়াটি নির্বাচন করতে হবে এবং সেটির উপরে চড়তে হবে। আর এর মধ্যেই তাকে তার চুলকে ঘোড়ার চুলের সাথে মেলাতে চেষ্টা করতে হবে। এবার তাদের কথা মতো জেক ঘোড়ায় চড়ে এবং তার চুলকে ঘোড়ার চুলের সাথে মেলানোর চেষ্টা করে, কিন্তু ঘোড়াটি সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে জেক নিচে পড়ে যান, আর এটি দেখে সবাই হেসে তাকে নিয়ে মজা করেন। আর এরপর আসে আসল খেলা, যেখানে একজন নাভিকে তার উড়ন্ত ড্র্যাগনটি নির্বাচন করতে হয়। একজন নাভি তার জীবনে কেবল একটি ড্র্যাগনই নির্বাচন করতে পারে, আর সেই ড্র্যাগন তখনই হবে যখন তাদের মন এক হবে। এখানে জেক নিজেকে জিজ্ঞেস করেন যে তিনি কিভাবে জানবেন যে ড্র্যাগনটি তাকে পছন্দ করে। উত্তরে নেতিরি বলেন যে যখন এটি তাকে পছন্দ করবে তখন এটি তাকে মেরে ফেলার চেষ্টা করবে, অর্থাৎ যে ড্র্যাগন তাকে মারার জন্য আক্রমণ করবে সেটিই হবে তার জন্য সঠিক ড্র্যাগন। এ কথা শুনে তিনি মনে অনেক সাহস সঞ্চার করেন এবং সব ড্র্যাগনের সামনে দাঁড়ান। কিছু ড্র্যাগন সেখান থেকে পালিয়ে যায়, কিছু আবার তাকে ভয় দেখায়। ঠিক তখনই একটি ড্র্যাগনের চোখ তার ওপর পড়ে এবং সেটি তাকে মারার চেষ্টা করে। সেই মুহূর্তে জেক বুঝতে পারেন যে এটিই সেই ড্র্যাগন যেটি তাকে পছন্দ করে। এই কারণে তাকে ড্র্যাগনের সাথে তার সম্পর্ক বাড়াতে হবে। তাই তিনি তার এবং ড্র্যাগনের চুল এক করে তাদের সম্পর্ক স্থাপন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন, আর অবশেষে তিনি সেই কাজে সফল হন। এটি দেখে নেতিরি খুশি হয়ে যান, আর এরপর তিনি জেককে বলেন যে তাদের সম্পর্ক এটাকে আরও মজবুত করার জন্য তাদের প্রথমবার ভ্রমণ করতে হবে। তাই তারা সেখান থেকে লাফ দেন। আর এরপর আমরা এই সিনেমার সবচেয়ে সুন্দর দৃশ্যটি দেখি, যেখানে জেক তার প্রথম যাত্রা উপভোগ করছিলেন। ধীরে ধীরে তার এবং নেতিরির সম্পর্ক আরও ভালো হতে শুরু করে। একদিন তারা দুজন তাদের ড্র্যাগন নিয়ে উড়ছিলেন। ঠিক তখনই সেখানকার সবচেয়ে বড় ড্র্যাগন, যার নাম টরুক মাকতো,
তারা দুজন সেখানে উপস্থিত হন এবং তাদের পেছনে তাড়া করতে শুরু করেন। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু টোরুক তখনও তাদের পেছনে ছিল। সেই মুহূর্তে জেক তার সৈনিক বুদ্ধিমত্তা ব্যবহার করেন এবং একটি গাছের নিচে নেমে যান, যেখানে টোরুক যেতে পারে না। আর এই কারণে টোরুক ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। তখন জেক নিজেকে জিজ্ঞেস করেন যে এটি কি ছিল। নেতিরি বলেন যে তাদের ইতিহাসে মাত্র ৫ জন লোক টোরুকের সাথে ভ্রমণ করতে পেরেছে। টোরুক হল সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপজ্জনক ড্র্যাগন। সবাই তার শক্তির কাছে মাথা নত করে। যার কাছে এই ড্র্যাগন থাকবে সেই জায়গায় শাসন করতে পারবে। আর তাদের ইতিহাসে এমনটি মাত্র ৫ বার হয়েছে। এবার সেই রাত ঘুমানোর পর আমরা আসল জেককে দেখি, যিনি এই সব তথ্য তার ক্যাম্পে রেকর্ড করেছিলেন, কারণ এই সব তথ্য আরডিএকে দিতে হবে। বিজ্ঞানীরা পান্ডোরাতে কি করেন, সেখানকার মানুষ এবং এখানকার মানুষের মধ্যে কি কি পার্থক্য আছে। ধীরে ধীরে সময় কেটে যায় এবং এক সময় গোত্রের সদস্যরা জেইককে তাদের দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। নাবিদের নিয়ম অনুযায়ী তারা একটি আচার পালন করেন এবং তাদের নতুন সদস্য জেইককে স্বাগত জানান, যার মানে তারা বিশ্বাস করে যে জেইক এখন তাদের একজন। এবার এরপর নেইতিরি জেইককে আইওয়া নামক একটি জায়গায় নিয়ে যান, যেখানে অনেক লতা ছিল, যেগুলোর সাথে তারা যুক্ত হয়ে তাদের পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারত। নেইতিরি আরও বলেন যে যখন একজন সৈনিক সব পরীক্ষায় পাশ করে, তখন আইওয়া গাছ তাকে একটি আশীর্বাদ দেয়। তিনি বলেন যে সে এখান থেকে যে কোনো একটি শাখা নিয়ে তার ধনুক তৈরি করতে পারে এবং একই সাথে সে এখান থেকে যে কোনো একটি মেয়েকে বেছে নিতে পারে। এটা তার উপর নির্ভর করে যে সে কাকে বেছে নেয়। ঠিক তখনই জেইক বলেন যে তিনি অনেক আগেই নেইতিরিকে বেছে নিয়েছেন, আর এরপর তারা দুজন এক হয়ে যান। কিন্তু এই সবের মাঝে জেইক সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন যে তিনি এখানে কেন এসেছেন। এখানে ৩ মাস পূর্ণ হয়ে যায়, অর্থাৎ কর্নেলের দেওয়া সময়সীমা শেষ হয়ে গেছে। তিনি জেগে ওঠার সাথে সাথেই দেখেন যে কর্নেলের দল তাদের ওপর হামলা করেছে। তিনি তার বড় বড় মেশিন এবং ট্যাঙ্কের সাহায্যে সেখানকার গাছগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু জেইক তা চাননি, কারণ তিনি এখন জানতেন যে সেই নাভিদের ঘর সেখানে খুলবে। তারা এই গাছের ওপর নির্ভর করেই বেঁচে থাকে। যদি গাছটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তারা কোথায় যাবে? আর এই কারণে তিনি তাদের বাঁচানোর জন্য তাদের মেশিনে চড়ে যান এবং সেখানকার ক্যামেরাটি নষ্ট করে যান। এর ফলে কর্নেল জানতে পারেন যে জেইক তাদের বিরোধিতা করছেন, আর এই কারণে তিনি এখন জেইকের বিরুদ্ধে যান। তিনি জেইককে তার হাইপার স্লিপ থেকে বের করে দেন এবং তাকে জেলে পুরে দেন। এর ফলে নাভি জেইক সেখানে ঘুমিয়ে পড়েন। তিনি এর কোনো কিছুই থামাতে পারেন না। কর্নেল বড় বড় ক্ষেপণাস্ত্র দিয়ে গাছটিতে আক্রমণ করেন। এর ফলে পুরো গাছটি মাটিতে পড়ে যায়, পুরো জঙ্গলে আগুন লেগে যায়, আর নাভিদের নিজেদের ঘর ছেড়ে যেতে হয়। অনেকে জীবনও হারায়। এই সময় গ্রেসও কিছু করতে পারেন না, কারণ তিনিও জেইকের সাথে জেলে বন্দী ছিলেন। এবার সেই সব সৈনিকের মধ্যে ট্রুডি নামের একজন সৈনিক সেখানে আসে এবং তাদের সাহায্য করার চেষ্টা করে। তিনি তাদের জেল থেকে বের করে দেন আর বলেন যে তাদের হাতে সময় কম। তাদের এই হাইপার স্লিপ মেশিনটি সেই সব পর্বতের মধ্যে যে কোনো একটিতে রাখতে হবে। এর ফলে তারা আবার হাইপার স্লিপে যেতে পারবে এবং তাদের অ্যাভাটার জেগে উঠবে। তারা দুজন কেবল নাবিদের বোঝাতে পারে না, এর পাশাপাশি তাদের নাবিদের জীবনও বাঁচাতে হবে এবং তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হবে, কারণ খুব দ্রুতই সেই জায়গায় খনন কাজ শুরু হবে। এটাই ছিল বিষয়। আর তারা যদি নাবিদের না বোঝান এবং তাদের সেখান থেকে না সরিয়ে দেন, তবে অনেক নিষ্পাপ নাবি অকারণে তাদের জীবন হারাবে। এখন তারা এই কাজের জন্য কাজ শুরু করেন, কিন্তু সেখানে পৌঁছতে তাদের দেরি হয়ে যায়। যখন তারা সেখানে যান, সেই জঙ্গলটি ততক্ষণে আগুনে পুড়ে গিয়েছিল। এর পাশাপাশি নাভিরা গৃহহীন ছিল। এই কারণে পুরো নাভি জেক এবং গ্রেসের ওপর খুব রেগে যায় এবং তাদের বলে যে তারা যদি এখানে না আসতেন, তবে আজ তাদের এমন অবস্থা হতো না। এর ফলে তারা জেক এবং গ্রেসকে আর বিশ্বাস না করায় তাদের মধ্যে সেখানে হট্টগোল হয়
এবং সবাই জেকের উপর রেগে গিয়ে তাকে অনেক মারধর করে। ঠিক তখনই জেক উঠে দাঁড়ান এবং বলেন যে তিনি নিজেকে প্রমাণ করবেন যে তিনি আসমানের লোকেদের দলে নেই। তাদের এটি বোঝানোর জন্য তিনি সেখানকার সবচেয়ে বিপজ্জনক ড্র্যাগন টরুক মাক্তরের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। তিনি সেই কাজে সফল হন। এর ফলে নাভিরা বুঝতে পারে যে তার উদ্দেশ্য খারাপ নয়। যদি তার উদ্দেশ্য খারাপ হতো তবে টরুক কখনোই তার সাথে সম্পর্ক স্থাপন করত না। এর ফলে তিনি আবার নাভিদের বিশ্বাস অর্জন করেন এবং তার সামনে মাথা নত করেন এবং তাকে পূজা করতে শুরু করেন, কারণ তাদের ইতিহাসে বহু বছর আগে এমনটি হয়েছিল। আর যেহেতু আজ তাদের সামনে এমনটি হয়েছে, তাই তারা জেকের সামনে মাথা নত করেন। এরপর জেক বর্তমান প্রধান সুতের সাথে কথা বলেন। তিনি তাকে বলেন যে তাকে প্রয়োজন। আর এখানে সুতে, যিনি প্রথম থেকেই জেকের বিরোধিতা করছিলেন, তিনি এখন জেকের আনুগত্য মেনে নেন এবং তার সাথে কাজ করতে রাজি হন। আর এরপর জেক একটি বক্তৃতা দেন। নাভিরা জেকের ভাষা না বোঝায় সুতে নাভি ভাষায় তিনি কি বলছেন তা তাদের বুঝিয়ে দেন। জেক সেখানে বলেন যে মানুষের কাছে বন্দুক, বড় বড় রোবট এবং বিমান আছে, যেগুলোতে বড় বড় ক্ষেপণাস্ত্র আছে। এই কারণে তিনি জানেন যে তারা তাদের মোকাবিলা করতে পারবে না, কিন্তু তাদের মধ্যে যে সাহস এবং ঐক্যের শক্তি আছে তা দিয়ে তারা আসমানের লোকেদের সাথে সবাই মিলে লড়াই করবে, তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। তারা তাদের ড্র্যাগন এবং সবাই মিলে একসাথে লড়াই করবে। সবাই সবাইকে সাহায্য করবে এবং আসমানের লোকেদের বুঝিয়ে দেবে যে তারা এখানে যে গতিতে এসেছিল সেই গতিতেই যেন দ্রুত এই জায়গা ছেড়ে চলে যায়। এখন তারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। রাতে জেক আইভার কাছে যান এবং তার কাছে সাহায্য চান। তিনি বলেন যে মানুষেরা নাভিদের হারাতে পারবে না, তাদের কাছে এত নাভি নেই। এর পাশাপাশি তাদের কাছে কোনো অস্ত্রও নেই। কিন্তু তিনি বিশ্বাস করেন যে আইভা সেখানকার প্রতিটি জিনিসের ভেতরেই উপস্থিত আছেন, তাই প্রকৃতির প্রতিটি উপাদানের মাধ্যমে তিনি যেন তাদের সাহায্য করেন। এই কথা বলে তিনি আইভার উত্তরের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই নেইতিরি সেখানে আসে এবং তাকে বলে যে আইভা কেবল কথা শুনতে পারে, কিন্তু তিনি সেই সব কথার কোনো উত্তর দিতে পারেন না। তবে জেকের মতে সাহায্য চাওয়ায় কোনো সমস্যা নেই। এবার পরের দিন যুদ্ধ শুরু হয়, যেখানে সৈনিকদের কাছে বড় বড় গোলাবারুদ ছিল, সেই গাছগুলো ধ্বংস করার জন্য। অন্যদিকে জেক তার পুরো দল নিয়ে প্রস্তুত ছিলেন সেই গাছগুলো রক্ষা করার জন্য। তাকে সাহায্য করার জন্য প্যান্ডোরার সব নাভি বিভিন্ন দল নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এখানে আকাশ থেকে কিছু ড্র্যাগন তাদের আক্রমণ করে এবং কিছু নিচের দিক থেকে। আর এখানেই এই সিনেমার সবচেয়ে সুন্দর লড়াইয়ের দৃশ্যটি শুরু হয়, যেখানে তারা একে অপরের ওপর আক্রমণ করছিল। তাদের বড় বড় ড্র্যাগন সৈনিকদের হেলিকপ্টারগুলোতে আঘাত করছিল। এখানে নাভিদের কাছে কেবল তীর ছিল তাদের প্রতিরোধ করার জন্য, আর এই কারণে তারা বন্দুকের সামনে যেতে পারছিল না। ঠিক তখনই প্যান্ডোরার গন্ডারগুলো তাদের সাহায্য করার জন্য তাদের সামনে আসে এবং তাদের আক্রমণ করে। এই গন্ডারের ওপর বন্দুকের বুলেট কাজ করছিল না। এর ফলে এখানকার নাভিরা বুঝতে পারে যে জেক যে সাহায্য চেয়েছিলেন আইওয়া তা শুনেছেন এবং তিনি তার জঙ্গলের সব প্রাণীকে পাঠিয়েছেন সেই সব সৈনিককে আক্রমণ করার জন্য। আর এই কারণে নাভিরা এই বড় যুদ্ধে জিতে যায়। কিন্তু কর্নেল তার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। কর্নেল জেককে হত্যা করতে চেয়েছিলেন, কারণ জেক তাদের প্রতারণা করেছিলেন। তাই তিনি তার রোবোটিক গাড়িতে করে জেককে আক্রমণ করেন। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। একসময় জেক একটি ছুরি দিয়ে কর্নেলের হেলমেট ভেঙে দেন এবং এর ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কারণ তিনি তখন মানুষ ছিলেন। কিন্তু এর পরও কর্নেল হাল ছাড়েন না। তিনি তার অক্সিজেন মাস্কটি নেন এবং জেকের সাথে লড়াই শুরু করেন। এখানে যখন কর্নেল জেককে মারতে যাচ্ছিলেন, ঠিক তখনই নেইতিরি তাকে আক্রমণ করেন এবং তীরটি তার বুকে লাগে। তিনি সেখানেই মারা যান। অন্যদিকে জেকের অ্যাভাটার শরীর দুর্বল হয়ে যায়।
কারণ তার মানুষের শরীর সেই ক্যাপসুল থেকে বাইরে চলে এসেছিল আর এই কারণে তিনি সেখানকার বাতাস সহ্য করতে পারছিলেন না। সেই মুহূর্তে নেতিরি সেখানে যান এবং তার মুখে একটি মাস্ক পরিয়ে দেন এবং এমনটি করে তিনি তাদের দুজনের জীবন বাঁচান, অর্থাৎ নাভি জেক এবং মানুষ জেক দুজনেরই। শুধু জেক নয়, এর মাধ্যমে সব নাভির জীবনও রক্ষা পায়। মানুষেরা তাদের পিছু হটে এবং নাভিরা সিদ্ধান্ত নেয় কোনো মানুষ আর কখনো সেখানে থাকবে না, তাদের এখানে কোনো ধরনের পরীক্ষা করতে দেওয়া হবে না, এর পাশাপাশি কোনো খনন কাজও হবে না। তবে যে মানুষেরা মনে বিশুদ্ধ ছিল তারা এখন সেখানে থাকতে পারে। জেক নিজের একটি ভিডিও রেকর্ড করেন এবং বলেন যে আজকের পর তিনি তার এই শরীর ছেড়ে দেবেন। পান্ডোরার মানুষরা তার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ এখন থেকে তিনি আর মানুষ জেক হিসেবে নয়, নাভি জেক হিসেবে বেঁচে থাকবেন। আর এই কথা বলে তিনি হাইপার স্লিপে চলে যান এবং অ্যাভাটার হয়ে তার জন্য আয়োজিত অনুষ্ঠানে যান। এবার সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি যে আয়োভা তার ঐশ্বরিক শক্তি দিয়ে জেকের শরীরকে সম্পূর্ণরূপে নাভিতে রূপান্তরিত করে দেয়। আর এখানেই এই অসাধারণ সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। অ্যাভাটার পার্ট 2 এবং 3 খুব শিগগিরই আমার চ্যানেলে পাবেন। সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শিগগিরই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।